করছি হেলেন মুরহাউসের লেখা মৃত্যু নিবাস। আগে আমরা যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে আমাদের রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। 1955 সালের 1 ফেব্রুয়ারি শিপটন অ্যাবে ইরি ফার্ম থেকে লিল ফ্লিন চিঠি লিখেছিল তার এক সময়ের বান্ধবী ক্যারোলিনকে। ডিয়ার ক্যারল, চিঠির প্রথমেই প্রার্থনা করি সেন্ট ব্রিজিসের হয়তো আশীর্বাদ তোমার উপর সর্বদা থাক। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করে, সেন্ট ব্রিজিস ডেতে কনভেন্টে তুমি সেই গানটা গেয়েছিলে, সেই প্রার্থনা সঙ্গীতটা, বসন্তের সেই প্রথম দিনে? এখন আমার বয়স 19 বছর। আজও আমরা শিপটন অ্যাবেতেই বাস করছি। এখন এখানেই সয়ে গেছে আমার জীবন। কখনো কখনো সুখের শ্বাস পাই, আবার কখনো একরাশ বিষণ্ণতা এসে ভর করে আমার। তখন শুধুই কষ্ট আর কষ্ট। এই চিঠিতে আমি তোমাকে গত বছরে আমরা কিভাবে কাটিয়েছি, কি কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, সেই নিয়ে বলবো। যেমন আমি বলেছি, আমরা এখনো নরফোকে রয়েছি, আর আমরা যে আবার লন্ডনে ফিরে যেতে পারবো এমন আশাও আর করি না। এজন্য মাঝে মাঝে আমার খুব কষ্ট লাগে, কিন্তু ক্রমে ক্রমে এই গ্রামটা আমার কাছে পরিচিত এক আপনজনের মতো হয়ে উঠেছে। কোনোদিন এই জায়গাটাকে ছেড়ে যেতে সত্যি বলতে কি আমার কষ্টই হবে। মাঝে মাঝে ডলি মাউন্টের বালুকাময় সমুদ্র তীরে ঘুরে বেড়াই, সেন্ট স্টিফেন মনাস্টারি সবুজ দ্বীপের মতো জায়গাটায় গিয়ে বসে দেখি সূর্যাস্তের মনোরম রূপ। আবার কখনো পাহাড়ের নিচে বনের দিকটায় বেড়াতে যাই। এক এক সময় মনে হয় আমি যেন এখানে নির্বাসিত হয়ে এসেছি। আমি এখানে বন্দি, এখানেই আমায় আজীবন কাটাতে হবে। সমুদ্র আর পাহাড় দিয়ে ঘেরা এই গ্রামটাকে মাঝে মাঝে মনে হয় আমি যেন অন্য কোনো গ্রহে এসে পড়েছি, এলিয়েনদের কোনো জায়গায় এসে পড়েছি। আমি এখন ইংল্যান্ডকে প্রায় ভুলেই গেছি। এখন এই ছোট্ট এক টুকরো গ্রামটাই আমার জগৎ, যেখানে আছে শুধু আমাদের সেই একখানি মাত্র কটেজ। এই বিদেশ নিয়ে আমাদের একমাত্র থাকার জায়গা। নিজেকে যেমন মাঝে মাঝে আজীবন নির্বাসিত মনে হয়, তেমনি আবার মনে হয় আমি এখনো একজনের আয়া। হ্যাঁ, নিজেকে আয়াই মনে হয়। এখনো আমায় ম্যারিয়ান আর ওর বাচ্চার দেখভাল করতে হয়। বাবা আর আমাদের কোনো রকম টাকা করে পাঠায়, এমনকি একটা চিঠিও দেন, এমনকি একটা ফোন পর্যন্ত না। শুনেছি উনি এখন আমাদের চার্লস আঙ্কেলকেও আর ফোন করেন না। আমার মাঝে মাঝে ভয় হয় বাবা আমাদের একেবারে ভুলে যাননি তো। হয়তো মায়ের মৃত্যুর শোক তাকে এতটাই আঘাত দিয়েছে যে তিনি হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন, আর তাইতেই আমাদেরও ভুলে গেছে। আমি প্রত্যেক সপ্তাহে বাবাকে একটা করে চিঠি লিখে পোস্ট করে দিই আমাদের বাড়ির ঠিকানা, কিন্তু এখনো একটা চিঠিরও জবাব পাই। এখানে আমার আনন্দ বলতে হেনরি এখনো আমাদের সঙ্গেই রয়েছে। তার এখন 1.5 বছর 1 মাস বয়স। সে এখন কচি কচি পায়ে দৌড়ে বেড়ায় সারা বাড়িতে, আধো আধো কথা বলতে শিখেছে। তার কচি গলার কথাগুলো আমি মুগ্ধ হয়ে শুনি। কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। কিন্তু সব সময় মনের ভেতর একটা আশঙ্কা প্রায় উঁকি মারে, এই বুঝি ওকে আমার থেকে কেউ কেড়ে নিয়ে গেল। কেন জানি না মনে হয় ও আমার কাছে বেশি দিন থাকবে না। বিশেষ করে ম্যারিয়ানের দিক থেকেই আমার বেশি ভয়। আমার আর রবার্টের সম্পর্কের কথা আঁচ করে দিন দিন ও যেরকম হিংস্র হয়ে উঠছে, তাতে আমার ভয় ও না একদিন হেনরিকে, ওহ নো, ঈশ্বর করুন যেন তা না হয়, ও
ও রবার্টকে খুব পছন্দ করে, মনে মনে ভীষণ কামনা করে জানি, কিন্তু ওর প্রতি রবার্টের উদাসীন মনোভাব আর তদুপরি আমার সঙ্গে রবার্টের সম্পর্ক আছে এমন একটা ব্যাপার আঁচ করেই ম্যারিয়ান দিন দিন আরো ক্ষিপ্ত, আরো হিংস্র হয়ে উঠছে। হেনরির দিকে ওর বিন্দু মাত্র মনোযোগ। ছেলেটার শরীরে এক টুকরো কাপড় আছে না নেই, খেয়েছে না অভুক্ত রয়েছে, সেদিকে বিলকুল খেয়াল রাখে না। এমনকি আমার মনে হয় ছেলে বাঁচলো না মরলো তাতে ওর কিছু যাবে আসবে। কিন্তু আশ্চর্য লাগে আমার নিজেরও, হেনরি যেন আমার কাছে আকাশের সূর্য, চন্দ্র আর তারার মতোই অমূল্য। ইতিমধ্যেই ও আমার জীবনের বেশিরভাগ দখল করে নিয়েছে। ওকে ছাড়া আমি দিন শুরুর কথা ভাবতেও পারি না। রবার্ট ওর প্রথম জন্মদিনে ওকে একটা দারুণ ফার কোট উপহার দিয়েছিল। সেটা হেনরিকে পরিয়ে ওকে যেন আরো সুন্দর লাগছিল। লাল আর সাদা রঙের ফার কোটটা ওকে পরালে মনে হয় যেন একটা খেলনা। রাতে আমার সঙ্গে না শুলে, আমার মুখ থেকে গল্প না শুনলে ওর ঘুম আসবে না। আমি আমার ছোটবেলায় মায়ের মুখ থেকে যা যা গল্প শুনেছিলাম ঠিক সেই গল্পগুলোই হেনরিকেও শোনায়। এমনকি শুধু আমি নই, রবার্টও ওকে ঠিক আমার মতোই ভালোবাসে। গত গ্রীষ্মের এক সুন্দর বিকেলে আমি আর রবার্ট হেনরিকে নিয়ে সমুদ্রের বেলাভূমিতে গিয়েছিলাম। সারাদিন সেখানে আমাদের সঙ্গে কতই না হাসি, মজা, খুনসুটি। সোনালি বালুর উপর ওকে দেখে মনে হচ্ছিল যেন একটা জীবন্ত পুতুল খেলে বেড়াচ্ছে। ফেরার সময় কোন ফাঁকে ছুটে গিয়ে রবার্টের গাড়ির পেছনের সিটের তলায় গিয়ে পড়েছিল। এদিকে আমাদের যখন খেয়াল হলো হেনরি নেই, তখন খোঁজ আমাদের যখন মনের অবস্থা শোচনীয়, ভগ্ন হৃদয় গাড়িতে গিয়ে উঠছি, তখনই ওকে পেছনের সিটের তলায় দেখতে পাই। এমনই দুষ্টু হচ্ছে হেনরি, কিন্তু সবসময় একটা ভয় আমায় আচ্ছন্ন করে থাকে যে না জানি কোন দিন আমার আর ওর মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে। সবসময় আমার মনে হয় ওকে আমি হারিয়ে ফেলব, ও বেশি দিন থাকবে না আমার কোলে। প্রতি রাতে যখন আমি ওর কপালে চুমু খাই, ওকে ঘুম পাড়াই, তখন কি জানি কেন আমার মনে হয় এই চুমুই বোধহয় ওকে দেওয়া আমার শেষ, এটাই আমাদের শেষ রাত্রি, এরকমটা মনে হয়। আর আমি ভয়ে কাঁপতে থাকি। কিন্তু আশ্চর্য লাগে আমার বোনকে দেখে, যে কিনা ওকে 10 মাস গর্ভে ধারণ করেছে, অশেষ গর্ভযন্ত্রণা ভোগ করে ওকে জন্ম দিয়েছে। কি জানি কেন আমার মনে হয় এই ম্যারিয়ানই হবে শেষ পর্যন্ত আমার আর হেনরির বিচ্ছেদের প্রধান কারণ। সে এখনো দিবারাত্রি নিজের সুখান্বেষণে বিভোর। বেশিরভাগ সময়ও আজকাল বাড়ির বাইরে বাইরেই কাটায়, জানি না কোথায় কি করে বেড়ায়। মাঝে মাঝে এমন দিনও যায় যে রাতে বেরিয়ে আর বাড়ি ফিরেছে সেই পরদিন সকালে। আমার এখন ভয় ও আরো কোনো কলঙ্ক চাপাবে না তো আমাদের পরিবারটার উপর। কারণ ওকে যখন পরদিন সকালে আসতে দেখি, তখন ওকে খুবই ক্লান্ত মনে হয়, আর ওর পোশাক আশাকও ঠিকঠাক থাকে না, যেন ঝড় বয়ে গেছে। আমি ওকে লক্ষ্য করি আর ভয় লজ্জায় কাঁপি। ওর তাতে অবশ্য কোনো হেলদোল নেই। এইটুকু হেনরির সামনে দিব্যি বসে বসে স্মোক করে, এমনকি মদ পর্যন্ত খায়। সন্ধে হলে নিয়মিত ক্লাবে যায়, ছেলেদের সঙ্গে ডান্স করে, মদ খায়। এমনকি এও শুনছি ও নাকি আজকাল জুয়াও খেলতে শুরু করেছে। আমি জানি না কথাটা কতদূর সত্যি, কিন্তু আমার খুব ভয় লাগে ওর কথা ভেবে। ও শুধু নিজের দেহটাকেই কলুষিত করে, নিজের আত্মাকেও কলুষিত করে ফেলেছে। মৃত্যু একদিন আমাদের সবারই হবে এবং আমাদের সবারই লক্ষ্য স্বর্গ। কিন্তু ওর মৃত্যুর পর ওর আত্মার যে কি গতি হবে তা ভাবলেই ভয় করে আমার। এই বাড়িটাকেও একটা পুরো বিনে পয়সার হোটেলের মতো ব্যবহার করছে, আর আমাকে পুরো মনে করে যেন আমি চাকর। এইরকম ব্যবহার করে আমার সাথে।
হুকুম করে। ওর হুকুম তামিল করতে একটু দেরি করলেই যা তা গালিগালাজ শুরু করে। দিনে দিনে ও আরো হিংস্র, আরো কুটিল হয়ে উঠছে। এই তো গত আগস্টের ঘটনা। রবার্টের সাথে দেখা করে আমি সবে বাড়ি ফিরেছি, বুঝতে পারিনি ও দরজার পাশেই লুকিয়েছিল। আমি দরজা দিয়ে ঢুকতেই ও পেছন থেকে ওর ওই ভারী শরীর নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে একেবারে আমার টুটি টিপে ধরে। তারপরে আমাকে এলো পাথারি মারতে শুরু করে, একেবারে বিনা ভূমিকায়, বিনা বাক্যব্যয়ে। মারতে মারতে আমাকে কিচেনের দিকে নিয়ে যায়। তখনই দেখি ছোট্ট হেনরিকে একটা চেয়ারের সঙ্গে পিছমোড়া করে বেঁধে রেখেছে, আর বেচারা হেনরি তারস্বরে কাঁদছে। আমি ওকে বললাম হেনরিকে ছেড়ে দিতে, কিন্তু সে কোনো কথাই শুনল না। তারস্বরে চিৎকার করে সে আমায় বলল যে আফটার অল সেই হেনরির মা, এবং সে হেনরির ওপর প্রয়োজনে যা খুশি তাই করতে পারে। রক্ষে করো ভগবান, ওর মতো মা যেন দুনিয়ায় আর কোনো শিশুর ভাগ্যে না জোটে। সত্যি বলছি, আমি সেদিন মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম যেন হেনরি খুব তাড়াতাড়ি একটা ভালো মা বাবার কোলে চলে যায়। ম্যারিয়ান সারাদিন বাড়ি না থাকায় আমারও একটা সুবিধে হয়েছে। রবার্ট ওই সময় এসে আমায় আর হেনরিকে সঙ্গ দেয়। হেনরির জন্য ছোট ছোট সুন্দর সুন্দর গিফট আনে। বিকেলে আমরা তিনজনে বেড়াতে যাই, কোনোদিন সমুদ্রের বেলাভূমিতে, কোনোদিন দূরে পাহাড়ের বনে, আবার কোনোদিন নদীর ধারে। তখন আমাদের দেখলে মনে হয় যেন আমরা একটা সুখী পরিবার। কিন্তু হেনরিকে দেওয়া রবার্টের গিফটগুলো দেখলেই ম্যারিয়ান বুঝতে পারত, আর তাতে আরো ক্ষেপে যেত। তাই আমি ম্যারিয়ানের কাছ থেকে খেলনাগুলোকে যতটা সম্ভব আড়ালে রাখার চেষ্টা করতাম। ইতিমধ্যে হেনরির বেশ কয়েকটা খেলনা ভেঙেও দিয়েছে। একটা দম দেওয়া খেলনা রেলগাড়ি আর একটা বেশ কয়েকটা পুতুলকে ছুঁড়ে ফেলে ভেঙে দিয়েছে ম্যারিয়ান। অতএব বাধ্য হয়ে আমাকে হেনরির খেলনাগুলো অন্য জায়গায় লুকিয়ে রাখতে হয় যতক্ষণ ম্যারিয়ান বাড়িতে থাকে। 1 বছর ধরে আমার আর রবার্টের প্রেম চলছে। আমি ধন্য রবার্টের মতো মানুষের ভালোবাসা। চার্লস আঙ্কেল অবশ্য আমাদের ব্যাপারে এখনো কিছু জানেন না। তিনি এখনো মাঝে মাঝে আমাদের কটেজে আসে, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। তাকে খুবই বিমর্ষ লাগে। কারণ জানতে চাইলে তিনি আমাদের বললেন রবার্টকে নিয়ে তার যত দুশ্চিন্তা। রবার্টকে তিনি অক্সফোর্ডে পড়তে পাঠাতে চান, কিন্তু শুনছি রবার্ট নাকি বলে দিয়েছে সেই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। সে তাদের পারিবারিক ব্যবসায় পসার জমাতে চায়। শুনেছি মাউন্টফোর্ড ফ্যামিলি বংশ পরম্পরায় নাকি রিয়েল এস্টেটের ব্যবসা করে। রবার্ট ওই রিয়েল এস্টেটের ব্যবসাতেই নামতে চায়। অথচ আঙ্কেলের ইচ্ছে রবার্ট অক্সফোর্ডে পড়তে যাক, আরো উচ্চ শিক্ষা লাভ করুক। রবার্টের বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে গত বছর। সেই বিয়েতে আমিও গিয়েছিলাম নিমন্ত্রিত হয়ে। ম্যারিয়ানকেও নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু সে যায়নি। রবার্টের বয়স এখন 19। সে আমায় জানিয়েছে যে সে আমাকেই একমাত্র বিয়ে করতে চায়। কিন্তু আমরা এখনো যেহেতু ঠিকঠাক বিয়ের বয়সে পা দিইনি, তাই আরো কয়েকটা বছর অপেক্ষা করতে হবে আমাদের। রবার্ট আমাকে এও বলেছে যে সে তার বাবাকে আমার ব্যাপারে বলবে, তাকে বোঝাবে যে তার জন্য আমি একমাত্র উপযুক্ত সঙ্গী। কিন্তু এখন সে বাবাকে কিছু জানাতে দিতে চায় না। গত ক্রিসমাসে চার্লস আঙ্কেল আমাদের 2 বোনকে 2টো গিফট দিয়েছেন। আমাকে দিয়েছেন একটা রেকর্ড প্লেয়ার, আর ম্যারিয়ানকে দিয়েছেন একটা ট্রানজিস্টর রেডিও। পরে শুনেছি ম্যারিয়ান নাকি তার কাছে আবদার করেছিল তাকে একটা ট্রানজিস্টর রেডিও কিনে দেওয়া। ম্যারিয়ান খুব খুশি হয়েছিল রেডিওটা পেয়ে। কিন্তু মুশকিল হয়েছিল ম্যারিয়ানকে আদর করে চুম্বন করতে গিয়ে ওর হাতে যে ছুরির কাটা কাটা দাগগুলো এখনো দগদগে হয়ে রয়েছে তা আঙ্কেলের নজরে পড়ে যায়, আর ভয় পেয়ে যায়। তখনও আমাকেই ব্যাপারটা ম্যানেজ করতে হয়েছিল, কারণ আঙ্কেলকে বুঝতে দেওয়া যাবে না যে ম্যারিয়ান মাঝে মাঝে উন্মাদ হয়ে গিয়ে
নিজের শরীরে নিজেই ছুরি চালায়। এমন জানলে তিনি আর আমাদের কিছুতেই এখানে থাকতে দেবেন না। ম্যারিয়ান ফ্লিন আর লিল ফ্লিন, এই দুই বোন এখন এই গ্রামের সকলের কাছে মোটামুটি পরিচিত হয়ে গিয়েছে, শুধু হেনরি বাদে। হেনরিকে যেন কেউ না দেখে। আমি আর মিসেস কলিন্স দিবারাত্র এই চেষ্টাই করে যাই, তাকে কোথায় কিভাবে লুকিয়ে রাখা যায় লোক চক্ষুর আড়াল থেকে। এটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। জানি না এভাবে কতদিন চলতে হবে, কিন্তু আমি খুব চাই হেনরি বাইরে বেরোক আর 10টা বাচ্চার সাথে মেলামেশা করুক। দেখা যাক আগামী বছরে আমার জন্মদিন আর সেন্ট ব্রিজিস ফিস্টে কি নতুন বার্তা নিয়ে আসে আমার জীবনে। আজ এই পর্যন্ত, ভালো থেকো লিলি। উইল পিটারসন এবং গ্যাব্রিয়েল 8টার আগেই হোটেলের ডাইনিং হলে চলে এসেছে। জানলার ধারে একটা টেবিল দখল করে দুজনে বসে একান্তে আলোচনায় ব্যস্ত। একটু পরেই মার্থা এসে তাদের দলে যোগ দিল। এখন সকালবেলা, আজ সপ্তাহের প্রথম দিন। অন্যান্য দিনের তুলনায় হোটেলে ভিড়টা আজকে বেশ কম। অনেকে যারা এখানে ছুটি কাটাতে এসেছিল তারা ফিরে গেছে যে যার বাড়ি গত রাতে। আবার সোম থেকে শুক্র এই 5টা দিনের জন্য সবাই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়বে। তাই আজকের এই সোমবারের সকালটা বড্ড ম্যাড়ম্যাড়ে লাগছে। মার্থার মাথায় এখন ঘুরছে এখান থেকে লন্ডনে ফিরে গিয়ে ওখানে দিনগুলো কোথায় কাটাবে সে। ওখানে তো তার এখন কোনো বাড়ি ঘর নেই, কোথায় থাকবে সে এই চিন্তাতেই আচ্ছন্ন। যদিও সে জানে তার বান্ধবী শিউ তাকে নিজের বাড়িতে থাকতে দিতে কোনো আপত্তি করবে না, যতদিন না সে নিজের থাকার জায়গা একটা বন্দোবস্ত করে। মার্থা লন্ডনে বসেও নিজের লেখালেখির কাজ চালিয়ে যাবে বলে স্থির করেছে। সে এও জানে লন্ডনে গেলে তার জীবনের খরচের পরিমাণটা বেশি বেড়ে যাবে। ওখানে বাড়ি ভাড়ার হার বড্ড চড়া, জীবনযাত্রা নির্বাহের ব্যয়ভারও খুব বেশি হবে। বাচ্চার জন্য ন্যানি বা অন্যান্য খরচাও খুব বেশি দাঁড়াবে। এই সম্ভাব্য সমস্যাটা ছাড়াও সে এখন বেশি ভাবিত এখানকার ব্যাপারটা নিয়ে। তার এখন চিন্তা কেন্দ্রীভূত হয়েছে হথর্ন কটেজটাকে ঘিরে। তার মনে হচ্ছে ওই কটেজে যা কিছু সমস্যা আছে সব কিছু একদিন ঠিকঠাক হয়ে যাবে, সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। পিটারসন আর গ্যাব্রিয়েলকে দেখে তার মনে মনে কেন জানে না বেশ ভরসা জাগে। তাছাড়া সে নিজেও ওখানে একটা রহস্যের গন্ধ পাচ্ছে, এবং রহস্যোদ্ধার না হওয়া পর্যন্ত সে কিছুতেই ওখান থেকে চলে যেতে মন থেকে আদৌ ইচ্ছুক নয়। গুড মর্নিং। একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে হাসি মুখে বলে উঠল মার্থা। পিটারসন এবং গ্যাব্রিয়েল দুজনেই একটু বিস্মিত হয়ে মার্থার দিকে তাকালেন। আসলে তাঁরা কেউই খেয়াল করেননি কখন মার্থা এসে যোগ দিয়েছে তাদের সাথে। দুজনেই তন্ময় হয়ে মোবাইলে কিছু একটা দেখছিলেন। পিটারসনের হাতে ধরা ব্ল্যাকবেরি ফোনটার পর্দায় দৃষ্টি নিবদ্ধ ছিল দুজনেরই। এবার পিটারসনও হাসি মুখে বললেন, ওহ মর্নিং। আশা করি আপনাদের রাতে ভালোই ঘুম হয়েছে। হাসি মুখে কথাটা বলে মার্থা লক্ষ্য করল ভদ্রলোক দুজনের মুখ কেমন যেন ফ্যাকাশে লাগছে। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।